আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, স্বাগত জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে। আমি সুমাইয়া ইসলাম, প্রভাষক অর্থনীতি। আমি তোমাদের সাথে গত ক্লাসে যে বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম সেটা হলো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মের স্বল্পকালীন ভারসাম্য নিয়ে আলোচনা করেছিলাম। আজকে একই বিষয় নিয়ে আলোচনা করব, তবে সেটা কি একটু ব্যতিক্রম রয়েছে। সেটা কীরকম? আমরা সাংখ্যিক মান নিয়ে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মের ভারসাম্য নির্ণয় করব। কিন্তু সেটা করার আগে আমাদের গত ক্লাসে কয়েকটা বিষয় আবার একটু দেখা দরকার। সেটা হলো কি, পণ্য প্রতিযোগিতামূলক বাজারে ফার্ম স্বল্পকালে 3 ধরনের ভারসাম্য অর্জন করে থাকে। সেগুলো কি কি? অস্বাভাবিক মুনাফা সহ ভারসাম্য অর্জন করে, স্বাভাবিক মুনাফা সহ ভারসাম্য অর্জন করে, আবার লোকসান সহ ভারসাম্য অর্জন করে থাকে। দেখো, যখন স্বাভাবিক মুনাফা সহ ভারসাম্য অর্জন করে তখন আমরা কি বলেছিলাম? গড় আয় গড় ব্যয়ের তুলনায় কি হবে? বেশি হবে। কারণ আমরা এখানে হিসাব করব, লাভ লোকসানটা কি দিয়ে হিসাব করব আমরা সেটা গত ক্লাসে বলেছিলাম। সেটা হলো কি, গড় আয় এবং গড় ব্যয়ের ভিত্তিতে আমরা কি করব, একটা ফার্ম লাভ করেছে না লোকসান করেছে সেটা আমরা দেখব। ঠিক আছে, এখন দেখো তাহলে কি, অস্বাভাবিক মুনাফা সহ ভারসাম্য কোন সময় অর্জন করে? ফার্ম যখন গড় আয়ের তুলনায় গড় ব্যয় কম হয় অথবা গড় আয় গড় ব্যয়ের চেয়ে বেশি হয়, সেক্ষেত্রে কি করবে? ফার্ম অস্বাভাবিক মুনাফা সহ ভারসাম্য অর্জন করবে। এরপরে দেখো, স্বাভাবিক মুনাফা সহ ভারসাম্য কখন অর্জন করবে? যখন কি গড় আয় গড় ব্যয় সমান হবে, গড় আয় এবং গড় ব্যয় সমান হবে, তখন কি হবে? ফার্ম স্বাভাবিক মুনাফা সহ কি করবে? ভারসাম্য অর্জন করবে। এরপরে দেখো, ফার্ম লোকসান সহ ভারসাম্য অর্জন করতে পারে। সেটা কিভাবে? যখন কি হবে, গড় আয়ের তুলনায় গড় ব্যয়টা বেশি হবে, তখন আমরা কি করব? তখন কি হবে? ফার্ম লোকসান সহ ভারসাম্য অর্জন করবে। যদিও বা তার লোকসান হবে, তারপরে সে ভারসাম্য অর্জন করবে এবং উৎপাদন চালিয়ে যাবে। তার কারণটা হলো যাতে সুদিন আসলে সে কি করতে পারে, আবার স্বাভাবিক মুনাফা বা অস্বাভাবিক মুনাফা সহ ভারসাম্য অর্জন করতে পারে। তবে এর মধ্যে আরেকটা কথা রয়েছে, সেটা হলো তার কতক্ষণ পর্যন্ত সে লোকসান সহ ভারসাম্য অর্জন করবে। সেটা হলো কি, যখন গড় খরচের সাথে তার কি গড় পরিবর্তনীয় খরচের সাথে যদি তার স্থির খরচে কিছু অংশ উঠে আসে, তবে সে কি করবে? সুদিনের আশায় লোকসান সহ ভারসাম্য অর্জন করবে। এরপরে দেখো, আমরা তাহলে 3টা স্বল্পকালে পূর্ণ প্রতিযোগিতামূলক ফার্ম কয় ধরনের ভারসাম্য অর্জন করে থাকে? 3 ধরনের ভারসাম্য অর্জন করে। সেগুলো হলো এই যে অস্বাভাবিক মুনাফা সহ ভারসাম্য, স্বাভাবিক মুনাফা সহ ভারসাম্য এবং লোকসান সহ ভারসাম্য। এই 3 ধরনের ভারসাম্য অর্জন করে থাকে। এখন দেখো, ফার্মের যে ভারসাম্য অর্জন করার কথা আমরা বলছি, সেটা অর্জন করতে গেলে 2টি শর্ত অবশ্যই কি করতে হয়? পূরণ করতে হয়। সেই 2টি কি কি? একটা হলো প্রয়োজনীয় শর্ত, আর একটা হলো কি পর্যাপ্ত শর্ত। প্রয়োজনীয় শর্তটা হলো কি, এমআর এবং এমসি, অর্থাৎ প্রান্তিক আয় এবং প্রান্তিক ব্যয় কি হবে? সমান হবে। কি হবে? প্রান্তিক আয় এবং প্রান্তিক ব্যয় সমান হবে। প্রান্তিক ব্যয়কে আমরা এমআর দ্বারা প্রকাশ করি, প্রান্তিক আয়কে আমরা এমআর দ্বারা প্রকাশ করি, আবার প্রান্তিক ব্যয়কে বা প্রান্তিক খরচকে আমরা কি দ্বারা প্রকাশ করি? এমসি দ্বারা প্রকাশ করি। এরপরে 2 নম্বর হলো পর্যাপ্ত শর্ত। পর্যাপ্ত শর্তটি তাহলে কি, এমসি রেখাটা কি করবে? এমআর রেখাকে নিচের দিক থেকে ছেদ করে উপরের দিকে উঠবে। কি বললাম? এমসি রেখা এমআর রেখাকে নিচের দিক থেকে ছেদ করে উপরের দিকে উঠবে, অর্থাৎ এমসি রেখার ডাল ইজ গ্রেটার দেন এমআর রেখার ডাল হবে। অর্থাৎ এমসি রেখার ডালের তুলনায় এমসি রেখার ডাল এমআর রেখার ডালের তুলনায় কি হবে? বেশি হবে। ঠিক আছে, এখন দেখো আরেকটা বিষয় আমরা বলেছিলাম, ফার্মের মূল উদ্দেশ্য হলো মুনাফা সর্বোচ্চ করা। তাহলে মুনাফাটা কি? মুনাফাটা হলো মোট আয় এবং মোট ব্যয়ের পার্থক্য। মোট আয়ের তুলনায় মোট ব্যয় বেশি হলে, মোট ব্যয় কম হলে, মোট আয়ের তুলনায় মোট ব্যয় কম হলে তবে ফার্ম কি করে? মুনাফা অর্জন করে এবং সেখানে তার মুনাফা কি হয়? সর্বোচ্চ হয় এবং সে ভারসাম্য অর্জন করে। তাহলে আমরা জানলাম যে ভারসাম্য কয় ধরনের স্বল্পকালে
পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্ম কয় ধরনের ভারসাম্য অর্জন করে এবং ফার্মে ভারসাম্য অর্জন করতে গেলে কয়টি শর্ত পূরণ করতে হয়? দুটি শর্ত পূরণ করতে হয়, তার একটি পূরণ না হলে কি বলা যাবে না, ভারসাম্য বলা যাবে না। দুটি শর্তই কি করতে হবে, পূরণ করতে হবে। এখন চলো আমরা সাংখ্যিক মান নিয়ে কিভাবে পূর্ণ প্রতিযোগিতায় ফার্মের ভারসাম্য নির্ণয় করতে পারি। আমরা গত ক্লাসে এই যে তিনটি ভারসাম্যে তিনটে চিত্র পাশাপাশি এঁকে দেখিয়েছিলাম, যাতে করে তোমরা একটার সাথে আরেকটা পার্থক্য বুঝতে পারো এবং সহজে আয়ত্ত করতে পারো। এখন আমরা কি করব, আলাদা আলাদাভাবে চিত্রগুলো আঁকবো এবং সাংখ্যিক মান ব্যবহার করে ভারসাম্য নির্ণয় করব। তাহলে চলো শুরু করে। প্রথমে কোন ভারসাম্যটা হয়, অস্বাভাবিক মুনাফা সহ ভারসাম্য। আমরা চিত্রটা এই পাশে আঁকি। তোমরা স্কেল দিয়ে এবং পেন্সিল দিয়ে রাবার দিয়ে সুন্দরভাবে আঁকবা, যাতে করে পরিষ্কারভাবে আঁকা যায়। আমি হাতে আঁকলাম। এখানে নিচে থাকবে ভূমি অক্ষে থাকবে উৎপাদনের পরিমাণ, লম্ব অক্ষে থাকবে দাম এবং আয় ব্যয়। আয়ের মধ্যে রয়েছে এআর এবং কি এমআর, আবার ব্যয়ের মধ্যে রয়েছে এসি এবং এমসি। এগুলো থাকবে লম্ব অক্ষে, ভূমি অক্ষে থাকবে উৎপাদনের পরিমাণ। ঠিক আছে, এখন দেখো আমরা গতকালকে চিত্রের মধ্যে আঁকবো, শুধু কি ব্যবহার করব, সাংখ্যিক মানটা ব্যবহার করব। দেখো প্রথম আমরা জানি যে কি পূর্ণ প্রতিযোগিতামূলক ফার্মে চাহিদা রাখা বা কি প্রান্তিক আয় রেখা ভূমি অক্ষে কি হয়, সমান্তরাল হয়। আমি সেভাবেই আঁকলাম। এখন দেখো এটা হলো পূর্ণ প্রতিযোগিতামূলক ফার্মে কি চাহিদা রাখা। এখন দেখো প্রথম আমরা এসি রেখাটা আঁকি। এসি রেখাটা কি ধরনের হয়, ইউ আকৃতির হয়। এরপরে দেখো এমসি রেখাটা আমরা আঁকবো এই যে এসি রেখার সর্বনিম্ন বিন্দু দিয়ে, এবং এই যে আমরা শর্ত অনুযায়ী আমরা জানি কি এমআর এবং কি হবে এমসি সমান হবে। এটা হলো এমসি রেখা স্বল্পকাল, তাই কি দিলাম, এস দিলাম। এখানেও স্বল্পকাল বলে কি দিলাম, এস দিলাম। এস মানে হলো শর্ট রান। ঠিক আছে, এরপরে দেখো এই যে এই বিন্দুতে কি হয়েছে, এমআর এবং এমসি ছেদ সমান হয়েছে, কারণ কি করেছে, এমআর রেখাকে এমসি রেখা এই বিন্দুতে ছেদ করেছে। এটাকে আমি নাম দিলাম ই বিন্দু। এটাকে আমি নাম দিলাম কি ই বিন্দু। এই বিন্দুতে কি করেছে, এমআর এবং এমসি সমান হয়েছে, এবং এই দেখো এমসি রেখাটা এমআর রেখাকে নিচের দিক থেকে ছেদ করে উপরের দিকে উঠেছে। এখন দেখো এটা হলো ভারসাম্য বিন্দু। এই বিন্দু অনুযায়ী এটা হলো ভারসাম্য উৎপাদন এবং এটা হলো কি ভারসাম্য দাম। মনে করো এটা 6, এটা ধরলাম কত 6। আমি এখানে কিছু দাগ কেটে নিই, দেখো 2 4 6, এটাও কি 6। ঠিক আছে, এখন দেখো কিন্তু ফার্মে খরচ হয়েছে কোথায়, এই যে এই পরিমাণ কি হয়েছে, খরচ হয়েছে, যেটা কি এখানে 2, এটা 4। এই যে সংখ্যা মান ব্যবহার করেছি, দেখো সংখ্যা মান ব্যবহার করেছি। এই যে সর্বনিম্ন এসি রেখা, এই রেখা যে বিন্দুতে ছেদ করবে সেটাই হলো সর্বনিম্ন খরচ বিন্দু, এবং
এটা যেখানে ছেদ করবে সেখানে হলে এমসি এবং এমআর সমান হয়েছে এবং সেখানে কি হবে, সেই বিন্দু অনুযায়ী ভারসাম্য দাম এবং ভারসাম্য উৎপাদনের পরিমাণ নির্ধারণ হবে। এখন আমরা এখান থেকে কিভাবে ভারসাম্য দাম এবং পরিমাণের মাধ্যমে অস্বাভাবিক মুনাফা কিভাবে অর্জন করে সেটা নির্ণয় করবো। আমরা প্রথমে আমাদের দরকার কি মুনাফা। আমরা জানি যে মুনাফা সমান কি, মুনাফা সমান টিআর মাইনাস টিসি। তাহলে আমাদের প্রথমে আমরা টিআরটা বের করে নেই। টিআর সমান কত? আমরা জানি যে টিআর সমান পি ইন্টু কিউ। আমরা জানি যে উৎপাদনের পরিমাণকে পি দ্বারা বা বিক্রয়ের পরিমাণকে দাম দ্বারা, প্রতি একক পণ্যের দাম দ্বারা গুণ করলে আমরা কি পাই, মোট আয় টিআর পাই। তাহলে এখানে দেখো পি কত, 6। এখানে এই যে ভারসাম্য বিন্দু অনুযায়ী টিআর হলো কি, দাম হলো কি 6 এবং উৎপাদনের পরিমাণ হলো কি 6। তাহলে কি হলো 6 6 36। এইবারে আমরা কি করব, টিসি নির্ণয় করব। টিসি সমান আমরা জানি এসি ইন্টু কিউ। এখানে এসি হলে এই যে এসি রেখা সর্বনিম্ন যে বিন্দুতে এই রেখাটা ছেদ করেছে, এই যে ভারসাম্য উৎপাদনের পরিমাণকে ছেদ করেছে, সেখানে কি হবে, এসি নির্ধারণ হবে। তাহলে এসি কত সেটা যদি আমরা এইভাবে দেখি, এসিটা এই যে এসি এদিকে, তাহলে সেটা হবে কি 4 এবং উৎপাদনের পরিমাণ কিউ হলো 6। তাহলে কি হলো 4 আর 6 গুণ করলে কত হয়, 24। গুণ করলে কত হয়, 24। তাহলে আমরা কি জানলাম, টিআর পেলাম কত, 36। কারণ এই যে ভারসাম্য বিন্দু অনুযায়ী এখানে আরেকটা বিন্দু দেই, সেটা হলো কি এফ বিন্দু, যেখানে কি এসি রেখাটা ছেদ করেছি সেখানে হলো এফ বিন্দু। এফ বিন্দু অনুসারে খরচ নির্ধারিত হয়েছে এবং এই ভারসাম্য বিন্দু অনুসারে কি নির্ধারিত হয়েছে ভারসাম্য দাম এবং ভারসাম্য উৎপাদনের পরিমাণ। ঠিক আছে, তাহলে কি পেলাম আমরা, টিআর পেলাম কি পি ইন্টু কিউ। পি মানে হলো 6 এবং কিউ হলো কি 6। এই 6 গুণ করলে হলো 36 এবং টিসি হলো এসি ইন্টু কিউ। এসি মানে হলো কি এই যে খরচ, এই যে এসি রেখার খরচটা হলো 4 এবং এই উৎপাদন পরিমাণ হলো একই 6 424। আচ্ছা, তোমরা এই অস্বাভাবিক মুনাফা সহ ভারসাম্য চিত্রটা এবং এই যে হিসাবটা একটু খেয়াল করো। খেয়াল করলে কি করতে পারবা, এই পরবর্তী স্বাভাবিক মুনাফা সহ এবং স্বাভাবিক মুনাফা সহ এবং লোকসান সহ ভারসাম্য খুব তাড়াতাড়ি কি করতে পারবা, আয়ত্ত করতে পারবা যদি এটা ভালো মতো বুঝতে পারো। আমি আবার একটু বলছি, তোমরা খেয়াল করো। টিআর মান কিভাবে পাই আমরা, বিক্রয়ের পরিমাণকে প্রতি একক পণ্যের দাম দ্বারা গুণ করলে কি পাই আমরা, টিআর বা মোট আয় পাই। এখানে ভারসাম্য বিন্দু হলো ই, ভারসাম্য বিন্দু অনুসারে দাম হলো 6 এবং বিক্রয়ের পরিমাণ হলো 6। তাহলে কি 6 এবং 6 গুণ করে পি এর মান 6 বসালাম, কিউ এর মান 6 বসালাম, তাহলে 6 গুণ করলে 6 36। আবার টিসি কে আমরা কিভাবে পাই, এসি কে বা গড় ব্যয়কে কিউ দ্বারা গুণ করলে বা বিক্রয়ের পরিমাণ বা উৎপাদনের পরিমাণ দ্বারা গুণ করলে কি পাওয়া যায়, আমরা টিসি বা মোট ব্যয় পাই। তাহলে মোট ব্যয় এখানে মোট এসি হলো কি 4 লিখলাম, কিউ হলো উৎপাদনের পরিমাণ একই রকম 6 424। ঠিক আছে, তাহলে আমরা এখন টিআর এবং টিসি উভয়ে পেলাম। এখন তাহলে মুনাফা, অস্বাভাবিক মুনাফা যে কত হয়েছে মুনাফা, এখন আমরা মুনাফাটা নির্ণয় করব। মুনাফা ফাই সমান কি টিআর মাইনাস টিসি। তাহলে টি এর মান কত, 36 বা 36। এই যে টিসি এর মান কত, 24 বা 24। তাহলে কি পেলাম, 6 থেকে 4 গেলে কত, 2। 3 থেকে 1 গেলে কত, 12। 1 3 থেকে 1 গেলে 1, দুটা মিলেই কত হয়, 12। এটাই হলো কি অস্বাভাবিক মুনাফা সহ ভারসাম্য নির্ণয়। আচ্ছা, এগুলো হলো কি টাকায় হিসাব করা হয়, তাই এখানে আমি একটু টাকা লিখে দিই। টাকা, তাহলে কি টাকা, এখানে ঠিক সেম
টাকা, 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 কি 24 টাকা। গড় ব্যয় হলো 24 টাকা, সরি মোট ব্যয় হলো 24 টাকা এবং মোট আয় হলো 36 টাকা। এই যে মুনাফা, মুনাফা সমান আমরা জানি কি টিআর মাইনাস টিসি, তাহলে টিআর এর মান কত 36, এখানে বসালাম, এবং টিসি এর মান হলো কত 24। 36 থেকে 24 গেল বা 36 থেকে 24 গেলে থাকে কত 12, এটাও কি টাকা। তাহলে অস্বাভাবিক মুনাফা কত 12 টাকা বা 12 টাকা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন দেখো আমরা পরেরটাতে যাব। পরেরটা হলো স্বাভাবিক মুনাফা সহ ভারসাম্য অর্জন কিভাবে করে সেটা জানবো। আমি একটু লিখে দেই, এটা কিসের চিত্র ছিল? অস্বাভাবিক মুনাফা সহ ভারসাম্য। এটা কি ছিল? অস্বাভাবিক মুনাফা সহ ভারসাম্য ছিল। তাহলে আমরা কালকের মতো ঠিক একই রকম চিত্র, তবে শুধু কি বসিয়েছি আমরা সংখ্যা মানটা বসিয়েছি। সংখ্যা মানটা বসিয়ে আমরা কি করেছি ভারসাম্যটা নির্ণয় করেছি। কি সেক্ষেত্রে অস্বাভাবিক মুনাফা সহ ভারসাম্যের ক্ষেত্রে কি করেছি মুনাফাটা অর্জন করেছি। তাহলে অস্বাভাবিক মুনাফা সহ ভারসাম্য কত পেলাম, কত টাকা পেলাম? অস্বাভাবিক মুনাফাটা কত 12 টাকা। এরপর আমরা যাব স্বাভাবিক মুনাফা সহ ভারসাম্য অর্জনটা কিরকম হবে বা কিভাবে নির্ণয় করব। কি স্বাভাবিক মুনাফা সহ ভারসাম্য অর্জন। আচ্ছা, আগের চিত্রটা এখানে তোমরা একটু দেখো। লম্ব এবং ভূমি অক্ষে একই রকম হবে, পি এ আর এম আর এস সি এম সি শূন্য। এখানে কি হবে উৎপাদন পরিমাণ কিউ। তাহলে আমরা প্রথমে চাহিদা রেখাটা সবসময় একরকম, ওটা এঁকে নিই। পি সমান এ আর সমান কি এম, পি সমান কি এ আর সমান এম আর। তাহলে দেখো এটা হলো এস এসি রেখা, যেটা এটা হলো কি এস এসি রেখা, তার মানে হলো গড় খরচ রেখা, স্বল্পকালীন গড় খরচ রেখা। এখন দেখো এখানে এই সর্বনিম্ন বিন্দুতে কি করবে এমসি রেখা ছেদ করবে, এবং এই বিন্দুতে কি হবে ভারসাম্য নির্ধারিত হবে। দেখো এমসি রেখাটা আমি এস এমসি রেখা, এস এমসি রেখা। তাহলে এখানে ভারসাম্য বিন্দু হলো এটা, এটা হলো ভারসাম্য বিন্দু ই। ভারসাম্য বিন্দু অনুসারে তাহলে কি এখানে ভারসাম্য দাম নির্ধারিত হবে। আমি একটু ঠিক আছে, এখানে তাহলে কি 6, এই ভারসাম্য দাম নির্ধারিত হয়েছে। আবার এই বিন্দু অনুযায়ী ভারসাম্য উৎপাদনের পরিমাণ নির্ধারিত হবে। 6 দিলাম, তাহলে এখানে 2, এখানে আমি 3 ভাগে ভাগ করে নিয়ে কি 2, 4, 6 এভাবে লিখলাম। তাহলে দেখো এখানে ভারসাম্য বিন্দু হলো ই। এই বিন্দুতে কি হয়েছে ভারসাম্যের দুটি শর্তই কি হয়েছে পূরণ হয়েছে। আমরা জানি ভারসাম্য বিন্দুতে কি হবে এমসি এবং এমআর কি হবে সমান হবে, এবং এমসি রেখা নিচের দিক থেকে উপরের দিকে ছেদ করবে। ঠিক আছে, তাহলে এই দুটি শর্তই কি প্রয়োজনীয় এবং পর্যাপ্ত দুটি শর্তই পূরণ হয়েছে। তাহলে কি হয়েছে এই হলো ভারসাম্য বিন্দু। এই বিন্দু অনুসারে ভারসাম্য দাম হলো উপি, সরি এখানে তো আমরা সংখ্যা মান ব্যবহার করেছি। ভারসাম্য বিন্দু অনুসারে ভারসাম্য দাম হলো 6 টাকা এবং ভারসাম্য উৎপাদনের পরিমাণ হলো 6 একক। ঠিক আছে, দামটা হলো 6 টাকা এবং ভারসাম্য উৎপাদনের পরিমাণ হলো 6 একক। তাহলে আমরা এখন এই অস্বাভাবিক মুনাফাটা নির্ণয় করব, সরি স্বাভাবিক মুনাফা সহ ভারসাম্য কত হয়েছে সেটা মুনাফাটা নির্ণয় করব। স্বাভাবিক মুনাফাটা কত হয়েছে আমরা জানি, স্বাভাবিক মুনাফা হলো কি টি আর মাইনাস টিএস টিসি। আমরা তাহলে প্রথমে টিটা জেনে নিই কি হবে।
বা টিআরটা নির্ণয় করে নিই। আমরা জানি যে কি টিআর সমান পি ইন্টু কিউ, টিআর সমান কি পি ইন্টু কিউ। তাহলে এখানে পি আগের মতো পি কত, এই যে ভারসাম্য বিন্দু অনুসারে কত 6 টাকা, এবং বিক্রয়ের পরিমাণ বা উৎপাদনের পরিমাণটা হলো ভারসাম্য উৎপাদনের পরিমাণ কত 6, তাহলে এখানে কত হবে 6 6 36 বা 36, ঠিক আছে, বা 6 ইন্টু 6, এখানে 6 এখানেও 6, তাহলে কি 6 ইন্টু 6 তাহলে কত হবে 36, এটা হলো কি টাকা, এখানেও তাই টাকাই হবে। এরপরে এখন আমরা টিসিটা নির্ণয় করে নিই। টিসিটা করতে হবে, আমরা জানি এসি ইন্টু কিউ, টিসি সমান কি এসি ইন্টু কিউ। এখানে এই যে এসি রেখাটা কিন্তু একই জায়গায় রয়েছে, ভারসাম্য বিন্দুতে রয়েছে, তাই এখানে খরচটা হলো কি, গড় খরচটা হলো কি 6 টাকা। গড় খরচটা হলো কি, এই যে সর্বনিম্ন বিন্দুটা কোথায় রয়েছে, এসি রেখাটাও কোথায় রয়েছে, এখানে রয়েছে এমসি রেখা, এই যে এসি রেখাকে এই জায়গায় ছেদ করেছে, তাই কি এখানে ভারসাম্য দাম যা ভারসাম্য বা গড় খরচও কি তা 6 টাকা, এবং উৎপাদনের পরিমাণ কত একক, এই যে ভারসাম্য উৎপাদনের পরিমাণ কত একক 6 একক, তাহলে এখানেও কি হবে 6 হবে বা 6 হবে, তাহলে এটা হবে কি টাকা, সমান সমান কি হবে 6 কে 6 দিয়ে গুণ করলে কত হবে 36 টাকা, ঠিক আছে। তাহলে কি এখানে টিআর পেয়েছি 36 টাকা, টিসি পেয়েছি 36 টাকা, তাহলে মুনাফা পাই কত, সমান সমান কত হবে, এই যে টিআর এর মান কত 36, টিসি এর মান কত 36 টাকা। তাহলে সমান সমান কত, আমি এদিকে লিখতেছি, এখানে 36 এবং 36 থেকে 36 গেলে কত থাকে 0 টাকা, তার মানে এটাই হলো কি স্বাভাবিক মুনাফা। তোমাদের গত ক্লাসেও দেখিয়েছি অস্বাভাবিক মুনাফা কি হয়, সরি স্বাভাবিক মুনাফা কি হয় শূন্য হয়, স্বাভাবিক মুনাফা কি হয় শূন্য হয়। তাহলে কি আমরা এই যে এই শূন্যটাই হলো কি শূন্য মুনাফা, স্বাভাবিক মুনাফাকে শূন্য অর্থনৈতিক মুনাফা বা কি বলা হয় স্বাভাবিক মুনাফা বলা হয়, ঠিক আছে। তাহলে তোমরা আশা করি বুঝতে পেরেছ। এরপরে আমরা যাব লোকসান সহ ভারসাম্য কিভাবে অর্জন করে। চিত্র কিন্তু একই রকম হবে, শুধু কি সংখ্যা মানটা ব্যবহার করব। এখানে উৎপাদন পরিমাণ কিউ 0, দেখো প্রথমে চাহিদা রেখাটা এঁকে নিই, পি সমান এ আর সমান এম আর, দেখো
তাহলে এসএসসি এস এ সি রেখা, এটা হলো এস এম সি রেখা। এটা হলো ভারসাম্য বিন্দু। দেখো এই বিন্দুতে আচ্ছা একটু দেখো, তোমরা একটু খেয়াল করো, এখানে এটা হলো ভারসাম্য বিন্দু, কারণ হলো এই বিন্দুতে কি হয়েছে, এমসি এবং এমসি রেখা এমআর রেখাকে এই বিন্দুতে ছেদ করেছে। এই হলো ভারসাম্য বিন্দু। তাহলে এখানে হলো, এটা হলো কি 6 টাকা। কেন ভারসাম্য উৎপাদনের পরিমাণ 6 হবে। আবার দেখো এই যে এখানে এটা 8 2 4 2 4। তাহলে দেখো একটু দেখো, কষ্ট করে একটু দেখো, এখানে ভারসাম্য বিন্দুটা হলো কত, ভারসাম্য বিন্দু ভারসাম্য বিন্দু অনুসারে ভারসাম্য দাম হলো 6 টাকা, ভারসাম্য উৎপাদনের পরিমাণ হলো 6 টাকা। কিন্তু এই যে এসি রেখাটা কোথায়, এখানে, যার কারণে খরচ পড়েছে কত, 8 টাকা। যার কারণে খরচ পড়েছে কত, 8 টাকা। এই কারণে তার কি হবে, এই যে দামের তুলনায় কি খরচটা বেশি পড়েছে, যার কারণে তার কি হবে, লোকসান হবে। তাহলে আমরা এখন লোকসান সহ ভারসাম্যটা দেখব। তাহলে টি আর সমান কি হবে, আমরা জানি পি ইন্টু কিউ। তাহলে পি কত, ভারসাম্য দাম কত, 6 টাকা, গুণ ভারসাম্য উৎপাদনের পরিমাণ কত, 6 একক, কি হবে টাকা। তাহলে কি হবে 6 এবং 6 গুণ করলে কত হয়, 36 টাকা, 36 টাকা। এরপরে দেখো আবার টিসি কি হবে, টিসি আমরা জানি এসি ইন্টু কিউ হলো কি টিসি। এখানে এসি এই যে গড় খরচ টাকা অনুযায়ী খরচ হয়েছে কত, 8 টাকা, অর্থাৎ 8 ইন্টু কিউ হলো কি এই ভারসাম্য উৎপাদনের পরিমাণটাই হলো কিউ। তাহলে কি হবে 6 টাকা সমান সমান কি হবে, 8 এবং 6 গুণ করলে কি হবে 48 টাকা, 48 টাকা, 48 টাকা হবে। এখন তাহলে মুনাফা কত, মুনাফা 5 সমান কত হবে, টিসি মাইনাস টিআর মাইনাস টিসি। তাহলে টিআর এর মান কত পেয়েছি, 36 মাইনাস টিসি কত, এই যে 48 টাকা। তাহলে এই যে দুটা বিয়োগ করে কত থাকে, এই যে এইখান থেকে এই পাশে বিয়োগ করি, তাহলে কত থাকবে, এখানে এই সংখ্যাটা পরের সংখ্যাটা যেহেতু বড় তাই এখানে কি হবে, মাইনাস চিহ্ন হবে। তাহলে কত হবে 12 টাকা, মাইনাস কত 12 টাকা। মাইনাস হওয়ার মানে হলো দেখো, মাইনাস হওয়ার মানে হলো কি তার লোকসান হয়েছে, তার কি হয়েছে, লোকসান হয়েছে। এটাই হলো কি ফার্মে লোকসান সহ ভারসাম্য নির্ণয়। এটা কি চিত্র ছিল, লোকসান সহ ভারসাম্য।
লোকসান সহ ভারসাম্য। ঠিক আছে, তাহলে লোকসান সহ ভারসাম্য কত? এই যে 36 টাকা টিআর পেয়েছি, 36 টাকা টিসি পেয়েছি, বা 36 টাকা টিসি পেয়েছি, কত? 48 টাকা। তাহলে এই যে মুনাফা কি হবে? টিআর মাইনাস টিসি, তার মানে 36 মাইনাস, এই যে টিআর এর মান 36, টিসি এর মান হলো 48। তাহলে এই যে এই সংখ্যাটা বড় বড় সংখ্যাটা, তাই মাইনাস চিহ্নটা আগে দিলাম, তার মানে হলো কি মাইনাস, এই দুটা বিয়োগ করলে কত হয়? 12 হয়। তার মানে কি হলো কি মাইনাস চিহ্ন 12, তার মানে হলো তার কি হয়েছে? লোকসান হয়েছে। আজকে এই পর্যন্ত, পরের ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।